অত্যন্ত বড় কিছু কিছু সন্দেহ দানা বাঁধছে। তার কারণ এখনো ৪৫ দিন হয়ে গেছে, আমরা জানি না অভয়া ঠিক কেন এরকমভাবে নৃশংসভাবে মারা গেল। জানার উপায়ও নেই। আমি বললাম না রহেগা বাস না বাজে কি বাঁশুরি, বডিটাই তো নেই। এই অপূর্ব বিশ্বাস আজ ৪৫ দিন পর ন্যাকা সেজে তিনি বলছেন যে আমার ওপরে নাকি প্রেশার ছিল, রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। কে এই অপূর্ব বিশ্বাস? অপূর্ব বিশ্বাসকে কি একেবারে ক্লিন চিট দেওয়া যায়? না, এই অপূর্ব বিশ্বাস তো সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ছিলেন। একবার যদি আমি দেখতে পারি যে এই অপূর্ব বিশ্বাস, আপনাদেরও দেখাবো এই অপূর্ব বিশ্বাস কে ছিলেন। কে এই অপূর্ব বিশ্বাস? আরজি করের ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ, অ্যাসোসিয়েট প্রফেসর ফরেন্সিক এবং টক্সিকোলজি ডিপার্টমেন্টের অপূর্ব বিশ্বাস আজকে ৪৫ দিন পরে হাত তুলে দিচ্ছেন। কিন্তু হাত তুলে দিলে হবে না তো, হয়তো গ্রেপ্তারিও হতে পারে। অভয়ার ময়নাতদন্তকারী আধিকারিক একেবারে ইল্লিগালি এই ময়নাতদন্ত করা হয়েছে। একজন এমবিবিএস ডাক্তার হিসাবে কেন এনার রেজিস্ট্রেশন বাতিল হবে না? ভয়ঙ্কর। না মেনেছেন কেন্দ্রীয় গাইডলাইন, না মেনেছেন রাজ্যের গাইডলাইন। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ একাধিক প্রফেসর বলেছে অপূর্ব বিশ্বাস সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। শুধু তাই নয়, সন্দীপের বিরুদ্ধে দুর্নীতি মামলায় তদন্ত কমিটির সদস্য ছিলেন আক্তার আলী। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। যে অভিযোগগুলো তুলেছিলেন সেই অভিযোগগুলোর তদন্তের ভার দেওয়া হয়েছিল এই অপূর্ব বিশ্বাসকে, এবং সন্দীপ ঘোষকে ক্লিন চিট দিয়েছিলেন এই অপূর্ব। ইন্টারনাল যে কমিটি তৈরি হয়েছিল সে কমিটিতে ক্লিন চিট দেওয়া হয়েছিল এই অপূর্ব বিশ্বাস সন্দীপ ঘোষকে ক্লিন চিট দিয়েছিলেন। আজকে অপূর্ব বিশ্বাস, পার্ডন মাই ওয়ার্ডস, ক্ষমা প্রার্থী, কিন্তু অপূর্ব বিশ্বাস ন্যাকা ন্যাকা করে এই কথাগুলো বলতে পারেন না ওনার ওপরে প্রেশার ছিল। আরে প্রেশার ছিল তো কি ছিল? আপনি সন্দীপ ঘোষকে জানিয়েছেন, আপনি ডিএমইকে জানিয়েছেন, আপনি ডিএইচএসকে জানিয়েছেন। আপনারই দলের যে ৩ জন করেছিল তার মধ্যে থেকে একজন সদস্য রীনা দাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এনআরএস, তিনি নির্দিষ্টভাবে যে চালান দেওয়া হয়েছিল তাতে লিখেছিলেন যে আমি এই ময়না তদন্তে হাত দিতে পারি তখনই যখন ৪টের পরে কোনো এসপি বা ডিএম বা কলকাতা পুলিশের থেকে বিশেষ অনুরোধ আসে। আপনি একবারও সই করেছিলেন অপূর্ববাবু? আপনি তো ফেঁসে যেতে পারেন, হয়তো গ্রেপ্তারও হতে পারেন। বাংলায় নজির তৈরি হবে, একজন ফরেন্সিক মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর তিনি গ্রেপ্তার হচ্ছেন। আর কার কথা বলছেন? আমি আরেকবার এই রক্তগঙ্গা বয়ে যাওয়ার যে বাইট, যেটা একদম শুরুতে আমি আপনাদেরকে শোনালাম, এই অপূর্ব বিশ্বাস ৪৫ দিন পরে হঠাৎ করে তার মনে হয়েছে বেরিয়ে এসে যে আমার উপরে প্রেশার ছিল। আরে প্রেশার ছিল তো কি, আপনার থেকে বেশি সাহস এবং সোজা মেরুদণ্ড নিয়ে বোধহয় একজন ওয়ার্ড বয় বা একজন ইন্টার্ন সেও কাজ করে। আপনি যে মেরুদণ্ডের অভাবটি দেখিয়েছিলেন, শুনুন আরেকবার ৪৫ দিন পর এ বাবু কি বলছেন। করার জন্য কাকা পরিচয় একজন ছিল যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসার জন্য দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন। ওনার রিলেটিভ একজন কেউ হয়, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। তারাই বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে। ওই দিনই করতে হবে? হ্যাঁ, ওই দিনই করতে হবে। ওনাদের বাড়ির ওখানে এক্স কাউন্সিলর। অপূর্ব বিশ্বাস সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলে আসলে ফার্স্ট স্টেপের যে এভিডেন্স ট্যাম্পারিং তার অংশ হয়েছিলেন, চাকরি যাওয়ার ভয়ে অংশ হয়েছিলেন। অপূর্ব বিশ্বাস বোধহয় অজান্তে জেলে যাওয়ার এবার ভয় পাচ্ছেন। তার কারণ অপূর্ব বিশ্বাস 3টে জিনিস করেছেন। এক, ফার্স্ট স্টেপে অজান্তে এভিডেন্স ট্যাম্পারিং, দ্বিতীয়ত এই বডি প্রিজার্ভ না করা, এবং তৃতীয়ত একেবারে কমপ্লিটলি ইল্লিগাল একটি পোস্টমর্টম করা, একেবারে বেআইনি, এবং যার নাম এখনো তিনি বলতে থরথর করে হয়তো কাঁপছেন। হয়তো মাথার উপরে নির্দেশ আছে, এত বড় কেউ হয়তো ফোন করে বলেছে অপূর্ব এটা বলবে না। আমি বলে দিচ্ছি, গোটা বাংলা যে এক্স কাউন্সিলরের নাম নিয়ে আলোচনা করছে, কথা বলছে, বিরোধীরা বলছে, জুনিয়র ডাক্তাররা বলছে, এমনকি পাড়া প্রতিবেশী যারা রয়েছে অভয়ার তারাও বলছে, সংবাদ মাধ্যমে প্রকাশ সেই সঞ্জীব মুখার্জি বলে একজন চরিত্র, সে কে? একবার দেখে নেব এই সঞ্জীব মুখার্জি কে।
সঞ্জীব মুখার্জি পানিহাটির প্রাক্তন বাম কাউন্সিলর, একটা সময় সিপিএম করতেন, তারপর তৃণমূল করেন, একটা সময় কাউন্সিলর ছিলেন, তৃণমূল জমানায় দল বদল করেন, ক্ষমতার দিকে চলে আসেন এবং এখন ক্ষমতাশালী তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ড প্রতাপ নেতা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের ছায়া সঙ্গী। এই নির্মল ঘোষ চরিত্রটিও এরপরে আসবে। আজকে সিবিআই সামন করেছে। অভয়ার দ্রুত ময়নাতদন্তে চাপ দিয়েছিল এই সঞ্জীব মুখার্জি। অভয়ার কাকা পরিচয় দিয়ে কাগজে সই করিয়েছিল, সেই চিঠিও ইতিমধ্যে ভাইরাল। শ্মশানের নথিতেও স্বাক্ষর সঞ্জীবের। আপনাদের মনে থাকবে অভয়ার মা বাবা বলেছিল শেষবার অন্তত আমরা শ্মশানের দাহ কাজের যে মিনিমাম খরচা পাতি বা শৈশাবুত সেগুলোও করতে পারিনি। আর এই নির্মল ঘোষের যে চেলা এই সঞ্জীব মুখার্জি, নির্মল ঘোষ আসলে কে? নির্মল ঘোষকে আজকে সিবিআই তলব করেছিল। নির্মল ঘোষ তিনি 6.5 ঘন্টা পরে বেরিয়েও যান। এবং নির্মল ঘোষকে গুণধর নির্মল ঘোষ পানিহাটির তৃণমূল বিধায়ক অত্যন্ত প্রোঅ্যাক্টিভ হয়ে পড়েন, অত্যন্ত প্রোঅ্যাক্টিভ। অভয়ার দেহটি যেন তেন প্রকারণে শ্মশানে ঢোকাতে হবে। 9ই আগস্ট অভয়ার দেহ উদ্ধারের দিন তিনি যান হাসপাতালে। এর পাশাপাশি প্রথম থেকে নির্মল ঘোষকে সন্দীপ ঘোষের চেম্বারে দেখা যায় এবং আরও অনেক কিছু আছে। নির্মল ঘোষ কি কি জিনিস বলে ফেলেছিলেন উনি নিজেও হয়তো ভুলে গেছেন, আমরা মনে রেখেছি। সেই ভিডিও দেখাবো, সেই বিস্ফোরক কথা দেখাবো। হাসপাতালের মর্গের আশেপাশে ছিলেন এবং এই নির্মল ঘোষ বলেছেন, একটু টিজারের মতন বলে রাখি আপনাদেরকে। এই নির্মল ঘোষ বলেছিলেন মর্গের সামনে দাঁড়িয়ে ওটা সেমিনার রুম নয়, ওটা ড্রেসিং রুম। অর্থাৎ নির্মল ঘোষ জানতেন যে আসলে খুনের প্লেস অফ অকারেন্সটা সেমিনার রুম নয়। বলেছিলেন নির্মলবাবু, আপনাকে সেই বাইট আমরা শোনাবো। শ্মশানেও দেখা গেছিল বিধায়ককে এবং তড়িঘড়ি যাতে দেহ চুল্লিতে ঢুকে যায় তার দায়িত্ব নিয়েছিলেন এই নির্মল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে। নির্মল ঘোষ কিন্তু বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছেন। আমার সাথে এই মুহূর্তে দুজন চিকিৎসক রয়েছেন, দুজনেই স্বনামধন্য চিকিৎসক এবং আপনারা প্রতিদিন প্রায় 1 মাস ধরে এনাদেরকে বিপ্লবে, প্রতিরোধে, প্রতিবাদে দেখছেন। আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায় এবং আমার সাথে অনলাইনে এই মুহূর্তে রয়েছেন সুবর্ণ গোস্বামী। আমি নারায়ণবাবুর কাছে প্রথমে আসি। নারায়ণবাবু, প্রথম মানে ধাপে ধাপে আমরা দেখি একটা কেস ডেভেলপ হয়, এখানে ধাপে ধাপে একটা কেস ট্যাম্পার করা হয়েছে। মানে ক্ষমা করবেন কিন্তু ডাক্তারবাবু, একাংশের ডাক্তারবাবুদের পাকা মাথায়, যারা মেডিকো লিগাল কেস জানে, যারা ফরেন্সিক জানে, তারা যেভাবে এভিডেন্স ট্যাম্পারিংয়ের অংশ হয়েছে এবং এই অপূর্ব বিশ্বাস এতদিন পরে ইনোসেন্টলি বলছেন যে তার উপরে নাকি প্রেশার ছিল, এটা মানে ভারতবর্ষের ইতিহাসে বোধহয় ক্রিমিনাল সায়েন্সে বোধহয় এটা কেস স্টাডি হয়ে থাকবে। স্যার দেখুন, একটা কথা বলতে চাই যে ডাক্তারদের উপর ট্রিমেন্ডাস প্রেশার থাকে এবং খুব কম ডাক্তারেরই সেই ক্ষমতাটা আছে সরকারি ক্ষেত্রে সেই প্রেশার থেকে বেরিয়ে মুখ খোলার। তারপর যদি এই প্রেশারটা আরও উপরমহল থেকে আসে সেটাকে বোধহয় কন্ট্রোল করাটা ভীষণ ডিফিকাল্ট। এখানে সবচেয়ে ব্যাপার হচ্ছে যে এখন কিন্তু সত্যিকারের শার্লক হোমসের দরকার, কারণ আদৌ মানে খুন কোথায় হয়েছিল সেটাই জানা নেই। সুতরাং প্রথম থেকে সিবিআইকে যারা যারা সন্দেহভাজন তাদেরকে নিয়ে সিবিআই যেন তাদের মতো করে মানে তদন্ত করে, ঠিক ধরা পড়বে কে দোষী। কারণ কয়েকজনের বয়ানেই ধরা পড়বে, ডাইরেক্ট এভিডেন্স না হলেও ইনডাইরেক্ট এভিডেন্সে ধরা পড়বে। সেকেন্ড হচ্ছে, কেন আমরা এটা একটা আলাদা ব্যাপার ভাবছি, কেন একজন ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞ হলেও তিনি ডাক্তার। আমরা দেখেছি আরজি করের প্রিন্সিপাল যিনি, তিনি তো গ্রেপ্তার হয়েছেন। সুতরাং ডাক্তাররা তো এই সমাজ ব্যবস্থারই অঙ্গ। যে সমাজ ব্যবস্থায় রাজনীতিবিদ, ডাক্তার, আমি মনে করি সব জায়গায় একটা পচন ধরেছে। এই পচনটা না বেশ কিছুদিন ধরে আরম্ভ হয়েছে। তার কারণ কি, সেখানে দুটো ভাগ, হয় আপনি শাসক দলের পরে থাকুন, আপনি গুড বুকে থাকবেন, আর যদি শাসক দলের বিরোধিতা করুন, ভালো কাজেও যদি বিরোধিতা করেন, আপনি ব্যাড বুকে চলে যাবে এবং সবাই মিলে আপনাকে ট্রোল করতে থাকবে, সমাজ মাধ্যমে বিভিন্ন রকম লিখতে থাকবে, এমনকি প্রকাশ্যে মাইকেও বলতে থাকবে। এই ব্যাপারটা থেকে আমাদের ভারতবর্ষের রাজনীতিকে বার হতে হবে। বিরোধী শূন্য রাজনীতি বলে কিছু হয় না। রাজনীতি, প্রকৃত গণতন্ত্র যদি এস্টাবলিশ করতে হয়, বিরোধী পক্ষ থাকবে, বিরোধী পক্ষ কনস্ট্রাকটিভ বিরোধিতা করবে এবং যারা শাসক পক্ষ
বিরোধী পক্ষের ব্যাপারটা যুক্তি দিয়ে খণ্ডন করবে। এখানে তো যুক্তির কথা আসেই না। আমি দেখছি রাজনীতি কি সভ্য মানুষদের জন্য নয়? সবই কি মানে অসভ্য, যারা কথাবার্তা বলতে পারে না, যারা পড়াশুনো করেনি তাদের জন্য? আমরা কি ভুলে যাচ্ছি 1960-65 সালের যে সম্পর্ক, বা আমি অটল বিহারী বাজপেয়ীর কথাই বলি না কেন, যে রাজনৈতিক শোভনতা সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। এবং রাজনৈতিক শোভনতা হারানোর জন্য ডাইরেক্ট রাজনৈতিক চাপের মুখে আমরা ডাক্তাররা পড়ছি। মেরুদণ্ড ঠিক রাখা কিন্তু সত্যি খুব কঠিন। বেশ বেশ নারায়ণবাবু, আমি সুবর্ণ গোস্বামীর কাছে যাওয়ার আগে সুবর্ণ গোস্বামী এবং দর্শকদের একটি প্রতিক্রিয়া শোনাতে চাই। এই নির্মল ঘোষ পুরোটাই রাজনীতি এবং এই পুরোটাই সিস্টেম্যাটিক্যালি অর্কেস্ট্রেট করা হয়েছে, অর্থাৎ একেবারে ধরে ধরে প্রতি ধাপে প্রমাণ লোপাট করা হয়েছে। ক্লাসিক্যাল প্রমাণ লোপাট যদি কেউ দেখতে চায় তাহলে অভয়া কেস ডায়েরি পড়ুক। এক্ষেত্রে দাঁড়িয়ে সুবর্ণ গোস্বামী, আপনি নিশ্চয়ই শুনতে পারবেন 9 তারিখ নির্মল ঘোষ তিনি নিজে এটা বলেছিলেন। আবারও বলছি, নির্মল ঘোষ তিনি এটা বলেছিলেন ওটা সেমিনার রুম নয়। তার মানে সেমিনার রুম আসলে বোধহয় প্লেস অফ অকারেন্স ছিল না। এবং এটা অদ্ভুতভাবে আমরা সবাই শুনেছিলাম, আমাদের হয়তো তখন কানে বাজেনি। আজ নির্মল ঘোষ যখন সিবিআই দপ্তরে যাচ্ছেন, আজ অপূর্ব বিশ্বাস যখন বলছেন যে চাপ ছিল, আমরা আবার বাইকটা শুনেছি এবং এই অংশটি পিসিআর আমাদের শোনাচ্ছে। একবার শুনি। যে সিসিটিভি সেমিনার হল একটা গুরুত্বপূর্ণ জায়গা না, ওই জায়গাটা সেমিনার হল নয়, ওটা অ্যাকচুয়ালি ওখানে মেয়েরা ড্রেস চেঞ্জ করে। কিন্তু যে সিসিটিভি সেমিনার হল একটা গুরুত্বপূর্ণ জায়গা না, ওই জায়গাটা সেমিনার হল নয়, ওটা অ্যাকচুয়ালি ওখানে মেয়েরা ড্রেস চেঞ্জ করে।